দরজা খুলে রিনা খান তার পুত্রবধূকে বললেন, কি ব্যাপার বৌমা, রাত কটা বাজে তুমি বাসায় আসলে? এই সময় কি কোনো ভদ্রঘরের বউ বাসায় আসে? আমার জানা মতে এ সময় কোনো ভদ্রবাড়ির বউ বাসা থেকে বের হয় না এবং রাস্তাঘাটে চলাচল করে না। তারিন বলল, মা আমার শরীরটা খুব খারাপ লাগছে, সারাদিন খুব খাটাখাটনি হয়েছে, তাছাড়া রাস্তায় খুব জ্যাম ছিল, তাই মাথাটা ধরেছে, আমি একটু ফ্রেশ হয়ে আসি, তারপর আপনার কথা শুনছি। কি বললে তুমি আমাকে? আমি তোমাকে জিজ্ঞাসা করেছি কেন তোমার এত দেরি হয়েছে, তুমি কোথায় ছিলে, আর তুমি আমার কথার উত্তর না দিয়ে আমাকে অন্য কথা বলছো। তার মানে তুমি আমাকে কি বোঝাতে চাইলে? আমি তোমাকে কথা শোনাচ্ছি, তুমি আমার সাথে এমন ব্যবহার করো, সেটা তো আমার ছেলেকে আজকেই বলতে হচ্ছে। দাঁড়াও, আমার ছেলে আসুক তাহলে, আজকে আমি এর একটা বিচার করব। শাশুড়ি রাগ করে ড্রয়িং রুমের দিকে চলে গেলেন আর তারিন নিজের ঘরে গেল ফ্রেশ হতে। আয়নার সামনে দাঁড়িয়ে তারিন ভাবতে লাগলো, তার শাশুড়ি মা ভালো করেই জানে সে এতক্ষণ কোথায় ছিল, কিন্তু তবুও সে বাসায় আসার পর থেকে কেন যে এমন করে সেটা তারিনের অজানা। মানুষটাকে নিজের মায়ের মতো সম্মান করে তারিন, কিন্তু তবুও তাকে কেন যে মেয়ের মতো দেখতে পারে না, তারিন আজ পর্যন্ত বুঝতে পারল না। ওদিকে ড্রয়িং রুমে বসে তিনি বলছেন, আজকে আসুক আমার ছেলে, আমি যদি আজকে বিচার না পাই তাহলে আমি এক গ্লাস পানিও মুখে দিব না, এই বলে দিলাম। আমাকে অবহেলা করা, আমার কথার উত্তর না দেওয়া, সব বার করবো আজকে। তারিন আর কিছু না ভেবে কথাগুলো শুনে ফ্রেশ হওয়ার জন্য চলে গেল। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে তারিন এক কাপ চা নিয়ে যখন তার শাশুড়ির সামনে দিল, তিনি চায়ের কাপটা সরিয়ে দিলেন। মা, আমার মাথাটা যেহেতু ধরেছে তাই একটু কড়া করে চা করেছি, আর আপনি যেহেতু চা খেতে ভালোবাসেন তাই আপনার জন্য আনলাম। আমার সাথে একদম কোনো হেয়ালিপানা করবে না, বুঝতে পেরেছো? আমি তোমাকে স্পষ্ট বলে দিয়েছি, আমি এক গ্লাস পানিও মুখে দিব না যতক্ষণ না পর্যন্ত আমি আজকে বিচার পাচ্ছি। মা, আপনি কেন আমার সাথে এমন করছেন বলুন তো? আপনি তো ভালো করেই জানেন আমি কোথায় ছিলাম। হ্যাঁ জানি, জানি বলেই আমি এমন করছি। তুমি আমাকে বলতে পারো রোজ রোজ প্রতিদিন কোন বাড়ির বউ বাপের বাড়ি গিয়ে বসে থাকে? কিন্তু মা, আমার বাবা খুব অসুস্থ, আমার বাসায় আর কেউ নেই যে তাকে এক গ্লাস পানি তুলে দিবে মুখে। তাছাড়া আমি গেলে বাবাকে রান্নাবান্না করে মুখে খাবার তুলে দিতে পারি, আমি যদি না যাই এখন বাবাকে সেটা দেওয়ার মতো কেউ নেই, তাই আমাকে যেতে হয় একবার। আর আমি তো খুব বেশি সময় নেই না, তাছাড়া আমি বাসার সব কাজ করব, এমনকি রান্নাবান্না সব শেষ করে তারপর যাই। এতে করে আপনার তো আর কোনো সমস্যা হওয়ার কথা না মা। শাশুড়ির মুখের উপর কথাগুলো বলে তারিন নিজের ঘরে চলে গেল রাগ করে। তার শাশুড়ি মা আরো বেশি রাগ হতে লাগলো। ঠিক তখনই দরজায় কলিং বেলের শব্দ হলো। তিনি উঠে গেলেন দরজা খুলতে। দরজা খুলে দিতেই যখন ঘরে সাব্বির আসলো, তিনি আহাজারি করে বললেন, বাবারে, তোরা কেন আমাকে বাসায় রেখে কষ্ট দিচ্ছিস? তাড়াতাড়ি আমাকে একটা বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দে, আমি আর এখানে থাকতে পারবো না। কেন মা, তোমার কি হয়েছে? তুমি হঠাৎ এমন করে কথা বলছো কেন? তুমি আমাকে বলো, তুমি কি কোনো বিষয় নিয়ে রাগ করেছো? আমি আর কি নিয়ে রাগ করবো বাবা? আমি বুড়ো মানুষ, আমি বুঝতে পারছি এই সংসারে আমার আর কোনো দাম নেই, কোনো গুরুত্ব নেই, আমার কথার কোনো মূল্য নেই। সাব্বির চিন্তিত হয়ে বলল, মা তুমি আমাকে একবার বলো কি হয়েছে? তোর বউয়ের অফিস ছুটি হয় 5টা বাজে আর তোর বউ বাসায় আসে প্রতিদিন রাত 10টায়, সেই খবর কি তুই জানিস? আমি একটা বয়স্ক মানুষ, সারাদিন বাসায় একা একা থাকি। আচ্ছা, আমার যদি কিছু হয়ে যায় তাহলে তো কেউই টের পাবে না, তোদের কি আমাকে নিয়ে একটুও টেনশন হয় না? আমি কি এতটাই পচে গেছি? আমি শুধু জিজ্ঞাসা করেছি তোর বউকে কেন প্রতিদিন এত দেরি হয় বাসায় আসতে, তাতেই সে আমাকে 7-5 কথা শুনিয়ে দিল। কথাগুলো শোনার পর সাব্বির বেশ রাগান্বিত হয়ে বলল, ঠিক আছে মা, তুমি কোনো চিন্তা করো না, আমি আসলে বিষয়গুলো সম্পর্কে জানতাম না, আমি এটা নিয়ে ওর সাথে এক্ষুনি কথা বলছি, তুমি চিন্তা করো না। সে উঠে চলে গেল বেডরুমে। বিছানায় মন খারাপ করে বসেছিল তারিন। এমন সময় তার খুব কাছে অফিসের ব্যাগটা ফেলে সাব্বির বলল, তুমি আমার মাকে কেন অসম্মান করে কথা বলেছ? আমি ওনাকে কোনো অসম্মান করে কথা বলিনি সাব্বির। তার মানে তুমি বলতে চাচ্ছ আমার মা কি মিথ্যা কথা বলেছে আমাকে? তুমি নাকি আমার মায়ের মুখে মুখে কথা বলেছো? আর তাছাড়া তোমার প্রতিদিন কেন বাসায় আসতে এত দেরি হবে আমি তো বুঝতে পারছি না। তারিন দাঁড়িয়ে পড়ল। সাব্বির, তুমি তো জানো আমার বাবা কত অসুস্থ, এই মুহূর্তে আমি ছাড়া আমার বাবার কেউ নেই। আমি যদি বাবার সাথে প্রতিদিন একবার দেখা করে ওষুধ খাইয়ে দিয়ে না আসি, এমনকি খাবার রান্না করে দিয়ে না আসি, তাহলে তিনি নিজে নিজে কিছুই করতে পারবেন না। সাব্বির বলল, তোমার বাবা অসুস্থ বলে তুমি প্রতিদিন বাপের বাড়ি যাবে নাকি? প্রতিদিন বাপের বাড়ি যেতে হবে কেন আমাকে বলো? তোমার বাবার তো টাকা পয়সার অভাব নেই, দরকার পড়লে একটা কাজের মেয়ে রাখতে বলো, কিন্তু আমার মাকে এভাবে অবহেলা করে বাসায় ফেলে রেখে যেতে পারবে না তুমি। তারিন ছলছল চোখে বলল, তুমি তোমার সুস্থ মায়ের জন্য আমাকে এমন করছো, অথচ আমার বাবা কতটা অসুস্থ তাহলে ভাবো আমার কেমন লাগছে। আমি এত কথা শুনতে চাই না, তোমার অফিস ছুটির পর তুমি সোজা কাল থেকে বাসায় চলে আসবে, ব্যাস। মুখের উপরে এসে কথাগুলো বলে দিয়ে সাব্বির চলে গেল। আর এদিকে বাইরে থেকে ব্যাপারটা দেখে বেশ খুশি হলেন সাব্বিরের মা। একদিন পর খাবার টেবিলে যখন সবাই খেতে বসেছিল তখন হঠাৎ তারিন বলল, আচ্ছা তুমি কাল সকালে অফিস থেকে 1 ঘন্টা ছুটি নিও প্লিজ। কেন? ছুটি নিয়ে আমি কি করব? তোমার তো কাজ নেই। তারিন বলল, আসলে আমার একটা কাজ আছে আর সেখানে আমার তোমাকে দরকার, তাই তোমাকে বললাম ছুটি নিতে। তোমার বেশি সময় নিব না, চিন্তা করো না, শুধু আমার সাথে যাবে আর সেখানে আমার একটা দলিল সাইন করার কাজ আছে। রিনা খান কথাটা শুনে অবাক হয়ে বলল, কি ব্যাপার বৌমা, তুমি কি আমার ছেলেকে কোনো কারণে ডিভোর্স দেওয়ার চিন্তা করছো নাকি? তারিন কিছুটা হেসে বলল, আমার এমন কোনো সিদ্ধান্ত আমি নেইনি। আসলে আমি সিদ্ধান্ত নিয়েছি আমার বাবার যা সম্পত্তি আছে তার সব আমার ফুফাতো ভাই আশরাফকে লিখে দিব, আর কালকে কোর্টে ওকে আমি সবকিছু কাগজে কলমে সই করে দিব। তাই আমি তো এত কিছু বুঝি না, আপনার ছেলেকে আমার সাথে যেতে বলছি। তুমি কি পাগল হয়ে গেছো বৌমা? নিজের বাপের সম্পত্তি
সম্পত্তি কেউ আরেকজনকে লিখে দেয় নাকি? তাছাড়া তোমার বাবার বাড়িটার দাম কমপক্ষে 80 থেকে 90 লক্ষ টাকা হবে। সাব্বির বলল, তুমি কি পাগল টাগল হয়ে গেলে নাকি? আমি যেটা সিদ্ধান্ত নিয়েছি সেটা অনেক ভাবনা চিন্তা করে নিয়েছি। আসলে সত্যি বলতে এমন অসুস্থতার সময়ে আমার বাবাকে তার পাশে থেকে সেবা যত্ন করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। তাই এই মুহূর্তে আমার বাবাকে যে দিনরাত সেবা যত্ন করছে, আমার বাবার সম্পত্তির প্রকৃত অধিকার তারই পাওয়া উচিত। তারিন চলে গেল, কিন্তু সাব্বির আর তার মা যেতে পারল না। সকালবেলা সাব্বিরের মা এসে বলল, বৌমা, তোমার কোর্টে যাওয়ার দরকার নেই। তুমি তোমার বাবাকে এতদিন যেভাবে সেবা যত্ন করে এসেছো সেভাবেই করো, আমার কোনো আপত্তি নেই। তাছাড়া তোমার বাবা যেহেতু অসুস্থ, এ সময় ওনার পাশে থাকা তোমার দায়িত্ব। বাবা সাব্বির, যা বৌমাকে ওর বাপের বাড়ি নামিয়ে দিয়ায়। এটা আপনি কি বলছেন মা? আপনি তো আমার বাপের বাড়ি যাওয়া নিয়ে খুব রাগ করতেন, আজকে আপনি বলছেন আমাকে বাপের বাড়ি দিয়ে আসতে আপনার ছেলেকে? বৌমা, আমি আসলে এতদিন বুঝতে পারিনি, তুমি ওসব কিছু মনে করো না কেমন? সাব্বির বলল, মা ঠিক বলেছে, চলো তোমাকে বাপের বাড়ি নামিয়ে দিয়ে আসছি। আর তাছাড়া তোমার আজকে আর অফিসে গিয়ে কাজ নেই, তুমি সেখানেই থাকো। দরকার হলে আমিও তোমার সাথে গিয়ে ওনাকে একবার দেখে আসি, আর আসার সময় আমি তোমাকে আবারও বাইকে নিয়ে আসবো, তাহলে তোমার ভাড়াটা বেঁচে যাবে। তারিন কিছুটা খুশি হয়ে গেল। তারপর সাব্বির স্ত্রীকে নিয়ে বেরিয়ে গেল। তারিন যখন তার বাবার কাছে গিয়ে পৌঁছালো, তিনি তখন অনেক অসুস্থ। মেয়েকে হঠাৎ করে দেখে বললেন, মা, তুই সেদিন কেন আসলি না? কাল রাতে আমার খুব কষ্ট হচ্ছিল, আর আমার তোকে খুব দেখতে ইচ্ছা হচ্ছিল। জানি না হঠাৎ করে কখন কি হয়। তোর শাশুড়ি নাকি রাগ করেন তুই আমার কাছে আসলে। তুই তাড়াতাড়ি চলে যা মা, উনি আবার তোকে কিছু বলবে। সাব্বির বলল, আমার মা আর কিছু বলবে না বাবা। সত্যি বলতে বিষয়টার জন্য আমি লজ্জিত। আপনি অসুস্থ বলে তারিন এ সময় আপনার সেবা যত্ন করবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমার মা ওনার ইগোর কারণে ব্যাপারটা মেনে নিতে পারছিল না। তাই আমি আপনার মেয়েকে একটা বুদ্ধি শিখিয়ে দিলাম কাল রাতে, আর সেটা কাজে লেগেছে। রমজান আলী জিজ্ঞাসা করলেন, কি করেছিস তোরা আবার? তারপর মেয়ের মুখে সব কথা শুনে তিনি একটু হেসে ফেললেন। সম্মানিত ভিউয়ার্স, আমি মনে করি সাব্বিরের মতো ছেলে আজকের সমাজে জরুরি। আপনাদের মতামত কি জানাবেন কমেন্ট বক্সে। গল্পটির রচনা ও পরিচালনায় অভিক, ক্যামেরায় শিহাব ও আশরাফ।